আমার নাম আরোহী, বয়স ১৭ বছর। আমার নাম ও বয়স শুনলেই হয়তো বুঝতে পারছেন আমি দেখতে কেমন হতে পারি। আমি এক ছোট্ট শহরে থাকি। আমাদের বাড়ি খুব বড় নয়, কিন্তু আমার কাছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। আমাদের পরিবার ছোট্ট, আমি, মা, বাবা আর আমার ছোট ভাই আদিত্য। এই শহরের প্রতিটি গলিতে সবাই একে অপরকে চেনে। তবে একটা বাড়ি আছে যেটা সবসময় রহস্যময় মনে হয়। সেটা হলো রমেশ কাকুর বাড়ি। রমেশ কাকু সম্পর্কে খুব বেশি কেউ জানে না। উনি হয়তো ৪৫ বছরের কাছাকাছি হবেন, কিন্তু ওনার চোখে একটা অদ্ভুত শূন্যতা দেখা যায়, যেন কোনো গল্প অর্ধেক রয়ে গেছে, যা শোনার কেউ নেই। রমেশ কাকু সাধারণত নিজের বাড়িতেই থাকেন। খুব প্রয়োজন না হলে বাইরে আসেন না। যদি কখনো বের হন, তবে শুধু বাজার বা অন্য জরুরি কাজের জন্য। তবে আমার সঙ্গে ওনার প্রথম দেখা হয়েছিল এক অদ্ভুত এবং ভয়ানক পরিস্থিতিতে। সন্ধ্যা নামছিল, সূর্যের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, আর বাতাসে হালকা শীতলতা ছড়িয়ে পড়ছিল। আমি আমার বই নিয়ে ছাদের এক কোণে বসেছিলাম। হঠাৎ করেই আমার চোখ গিয়ে পড়ল রমেশ কাকুর বাড়ির ছাদের দিকে। তিনি একা বসেছিলেন, এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে। ওনার চোখে একটা অদ্ভুত শূন্যতা ছিল, যা আমাকে অস্বস্তিতে ফেলে দিল। কেন জানি আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ঠিক তখনই উনি হঠাৎ আমার দিকে তাকালেন। মনে হলো যেন আমি কোনো নিষিদ্ধ কিছুতে ধরা পড়ে গেছি। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম, বইয়ের দিকে মন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তখনই এক অদ্ভুত শব্দ কানে এলো, একটা ফিসফিসানি, কারো কান্নার মৃদু আওয়াজ। আমি আবারও ছাদের দিকে তাকালাম। এবার ওখানে কেউ ছিল না। আমি ভাবলাম হয়তো আমার কল্পনা। কিন্তু ঠিক সেই মুহূর্তে কানের কাছে যেন একটা ক্ষীণ আওয়াজ বাজল, বাঁচাও। আমার বুক ধড়ফড় করে উঠল। এই শব্দটা কোথা থেকে এলো? রমেশ কাকুর বাড়ি থেকে, নাকি আমার কল্পনা? শব্দটা যেন আমার মাথার ভেতর প্রতিধ্বনি তুলছিল। আমি ছাদে দাঁড়িয়ে রইলাম, পায়ের নিচে যেন মাটি শক্ত হয়ে গেছে। বাতাস হালকা ঠান্ডা ছিল, কিন্তু আমার ভেতর অন্যরকম এক অস্থিরতা দানা বাঁধছিল। বুকের মধ্যে একটা অজানা ভয় যেন শিকড় গেড়ে বসছিল। আমি আস্তে আস্তে আমাদের বাড়ির দরজা দিয়ে উঁকি মেরে রমেশ কাকুর বাড়ির দিকে তাকালাম। সবকিছু স্বাভাবিকই লাগছিল। তাহলে সেই আওয়াজ কার ছিল? আমি ভাবতে থাকলাম। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অনিরুদ্ধ, আমার ক্লাসের সবচেয়ে কাছের বন্ধু। আর হয়তো বন্ধুত্বের থেকেও একটু বেশি কিছু। কি করছো? ওর কণ্ঠে সেই চিরচেনা হাস্যরস ছিল। কিছু না, বই পড়ছিলাম। আমি সত্য লুকিয়ে বললাম, ওহ, আজকাল বইও ভয় দেখাচ্ছে নাকি? ও হাসতে লাগল। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। আমি বুঝতে পারলাম আমার গলায় একটা হালকা আতঙ্কের ছাপ ছিল। তাই প্রসঙ্গ পাল্টে বললাম, তুমি কি হোমওয়ার্ক করেছ আরোহী? আমি অনিরুদ্ধ। হোমওয়ার্ক আর আমি? এই প্রশ্নটাই ভুল। আমি হেসে ফেললাম। ওর কথা সবসময় মন হালকা করে দিত। কিন্তু আজ আজ কিছু যেন ঠিক ছিল না। ফোন কেটে যাওয়ার পর আবার আমার মন চলে গেল রমেশ কাকুর বাড়ির দিকে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো আমি ভুল শুনেছি। কিন্তু হৃদয়ের গভীরে একটা অনুভূতি বলছিল কিছু একটা ছিল, যা আমার চোখের আড়ালে রয়ে গেছে। রাত গভীর হচ্ছিল। আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। হালকা বৃষ্টি শুরু হলো, শীতল বাতাস গাল ছুঁয়ে চলে গেল। আর তখনই দেখলাম রমেশ কাকুও জানালার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়েছিলেন, ঠিক আমার দিকেই। কয়েক সেকেন্ডের জন্য আমাদের দৃষ্টির এক হল। সেই মুহূর্তে যেন কিছু একটা অনুভব করলাম, একটা অজানা, অপূর্ণ অনুভূতি। মনে হল ওনার চোখে একটা গল্প আছে যা তিনি বলতে চাইছেন, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছেন না। ঠিক তখনই আমার কানে ভেসে এলো সেই পরিচিত স্বর, তুমিও কি বৃষ্টিতে ভিজতে ভালোবাসো? আমি বিস্মিত হয়ে গেলাম। এতদিন ধরে রমেশ কাকু কখনো আমার সঙ্গে কথা বলেননি। আজ হঠাৎ আমি কিছু বুঝে ওঠার আগেই হালকা হাসলাম। মাঝে মাঝে যখন মন উদাস থাকে, তিনি কিছু বললেন না, শুধু এক চিলতে হাসি দিয়ে ভেতরে চলে গেলেন। কিন্তু ওই মুহূর্তটা আমার মনে একটা অদ্ভুত অনুভূতি রেখে গেল। এটাই ছিল প্রথমবার যখন আমি ওনার চোখের ভাষা পড়ার চেষ্টা করলাম। আর তখনই প্রথমবার মনে হলো আমার জীবন একটা নতুন মোড়ের দিকে এগোচ্ছে। আমার ধারণাই ছিল না যে বৃষ্টি এত তীব্র হয়ে যাবে। হাওয়ার শো শব্দ আর হালকা শীতল হাওয়া আমার গাল ছুঁয়ে যাচ্ছিল। তবুও আমি সেখানেই দাঁড়িয়েছিলাম, যেখানে কাকু প্রথমবার আমার সঙ্গে কথা বলেছিলেন।
তুমি কি বৃষ্টিতে ভেজা পছন্দ করো? তাদের সেই কথাগুলো এখনও আমার মনে প্রতিধ্বনিত হচ্ছিল। তার চোখে একটা অদ্ভুত আকর্ষণ ছিল, গভীর বিষণ্ণতা, কিন্তু অনেক কিছু বলার অপেক্ষায়। আমি কখনো ভাবিনি যে উনি আমার সঙ্গে কথা বলবেন, তাও এমনভাবে। আমার হৃদয় তখন তীব্র গতিতে ধকধক করছিল। আমি ঘরে ফিরে এলাম, কিন্তু মনের একাংশ যেন ওখানেই আটকে ছিল। রমেশ কাকু নামটা মনে আসতেই অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। কে উনি? এত নিঃশব্দে কেন থাকেন? আর আজ হঠাৎ এমন প্রশ্ন করলেন কেন? সারা রাত ঘুম আসেনি। বৃষ্টির ফোঁটা জানালায় পড়ছিল আর আমি শুধু এপাশপাশ করছিলাম। নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, এটা হয়তো স্রেফ সাধারণ কথা ছিল। কিন্তু সত্যি বলতে তার কথাগুলো যেন আমার ভিতরে কিছু একটা জাগিয়ে দিয়েছিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম, টেরই পাইনি। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। সকালে উঠে দেখি বৃষ্টি থেমে গেছে। প্রতিদিনের মতো ছাদে গেলাম, কিন্তু আজ চোখ দুটো নিজের অজান্তেই ওনার বাড়ির দিকে চলে গেল। জানালাটা খোলা ছিল, কিন্তু উনি সেখানে ছিলেন না। হঠাৎ দরজাটা খুলল এবং রমেশ কাকু বাইরে এলেন। হালকা নীল রঙের পোশাকে তাকে দেখে আমার হৃদয়ে আবারও অজানা অনুভূতিতে জাগল। নীল রঙের শার্ট পরেছিলেন তিনি। চুলগুলো হালকা এলোমেলো, মুখে হালকা দাড়ি, জানি না কেন, কিন্তু সেদিন তাকে দেখতে ঠিক যেন সিনেমার নায়কের মতো লাগছিল। নিজের উপর হেসে ফেললাম। আমি কি ভাবছি? তিনি তো বয়সে আমার চেয়ে অনেক বড়। তবু কেন যেন সেই চিন্তা মন থেকে সরাতে পারছিলাম না। হঠাৎ তিনি আমার দিকে তাকালেন। এবার আর চোখ ফেরাতে পারলাম না। কয়েক সেকেন্ড ধরে তিনি তাকিয়ে থাকলেন, তারপর হালকা করে মুচকি হাসলেন। আমি অপ্রস্তুত হয়ে দ্রুত ঘরের ভেতর চলে এলাম, কিন্তু মনটা যেন তার দৃষ্টির গভীরতায় ডুবে রইল। আজ আমাদের পাড়ায় একটা বিয়ের অনুষ্ঠান ছিল। সবাই রঙিন পোশাকে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু আমার মন ছিল শুধুমাত্র একজনের দিকে। আজ প্রথমবার তাকে এত সুন্দরভাবে সজ্জিত দেখতে পেলাম। সাদা পায়জামা আর পাঞ্জাবি পরেছিলেন, সত্যিই তাকে খুব আলাদা লাগছিল। নিজের উপর হাসি পেল। আমি তার কথা এত ভাবছি কেন? নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বারবার চোখ তার দিকেই চলে যাচ্ছিল। আর ঠিক তখনই সেই মুহূর্তটা এলো। তিনি আমার দিকে এগিয়ে এলেন। তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? তার কণ্ঠে অদ্ভুত প্রশান্তি ছিল, যা আগেও অনুভব করেছিলাম। কিছু না, এমনি। আমি চোখ নামিয়ে নিলাম। তিনি মুচকি হেসে বললেন, সবাই আনন্দ করছে, গান বাজছে, আর তুমি এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে। তার সেই হাসি আর কথাগুলো মনে গভীর দাগ কাটল। ঠিক কী অনুভূতি কাজ করছিল তা বুঝতে পারছিলাম না। শুধু জানতাম এই মুহূর্তগুলো যেন থেমে যায়। তোমার কি নাচতে ভালো লাগে? তিনি হেসে প্রশ্ন করলেন। আমি মৃদু হেসে মাথা নাড়ালাম। ভালো লাগে, কিন্তু কিন্তু আমি কারো সাথে নাচি না। তিনি পকেট থেকে হাত বের করে আমার দিকে বাড়িয়ে দিলেন। তাহলে আজ আমার সাথে নাচবে? হৃদয় যেন মুহূর্তেই জোরে ধকধক করতে শুরু করল। চারপাশে সবাই ছিল, যে কেউ দেখে ফেলতে পারত, কিন্তু তখন আমার দুনিয়ায় যেন শুধু দুজনই ছিলাম, আমি আর রমেশ কাকু। তার চোখের দিকে তাকালাম, এত কাছে আগে কখনো দেখিনি। মনে প্রশ্ন জাগল, আমি কি সত্যিই তার সাথে নাচব? তার চোখে অদ্ভুত এক প্রশান্তি ছিল, যেন সময় থেমে গেছে। মুখে মৃদু হাসি, কিন্তু চোখে এমন কিছু ছিল যা আমার হৃদয়কে জোরে ধকধক করতে বাধ্য করছিল। রমেশ কাকু তার হাতটা বাড়িয়ে রেখেছিলেন, যেন শুধু আমার সম্মতির অপেক্ষায় আছেন। আমার ঠোঁট কেঁপে উঠল, আঙুলগুলো কাঁপছিল, তবু মনের অজান্তেই আমি এক অদ্ভুত অনুভূতির স্রোতে ভেসে যাচ্ছিলাম। ঠিক তখনই পিছন থেকে মায়ের ডাকে চমকে উঠলাম। আরোহী, এখানে কি করছ? আমি যেন ঘোর থেকে জেগে উঠলাম। তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম এবং কিছু না বলে ওড়না ঠিক করতে শুরু করলাম। হ্যাঁ মা, এসেছি বলতে বলতে মায়ের দিকে হাঁটতে শুরু করলাম। একবার চোখ তুলে তাকালাম, রমেশ কাকু তখনও দাঁড়িয়ে, তার ঠোঁটে সেই মুচকি হাসি। তার হাসি দেখে মনে হচ্ছিল আমার উত্তর তার জানা ছিল আগেই। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। বাড়ি ফিরে এলাম, কিন্তু হৃদয় তখনও জোরে ধকধক করছিল। বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু চোখে এক ফোঁটাও ঘুম নেই। বারবার সেই মুহূর্তগুলো মনে পড়ছিল। যদি মা ডেকে না আনতেন, তাহলে কি সত্যিই আমি রমেশ কাকুর হাতটা ধরতাম? এই প্রশ্নটা বারবার মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল। জানালার বাইরে তাকালাম, দেখলাম তার বারান্দার আলো তখনও জ্বলছে। মন চাইল ছাদে গিয়ে দেখি তিনি কি আমার কথা ভাবছেন, কিন্তু সঙ্গে সঙ্গেই নিজেকে থামালাম। না আরোহী,
তুমি এভাবে কি ভাবছ? তবু হৃদয় যেন মানতে চাইছিল না। পরের দিন সকালে সূর্যের আলো পাশের বাড়ির ছাদে পড়েছিল। আমি কাপড় শুকানোর অজুহাতে ছাদে এলাম, কিন্তু চোখ দুটো কাউকে খুঁজছিল। মনে হলো ভাবতেই তিনি এসে গেলেন। রমেশ কাকু গেটের কাছে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছিলেন। আমাকে দেখেই তার কথার গতি থেমে গেল। তিনি মৃদু হেসে বললেন, আরোহী। প্রথমবার আমার নাম নিলেন, আর আমি যেন পাথর হয়ে গেলাম। তার কণ্ঠের নরম স্বর আর স্নেহ মাখা উচ্চারণে হৃদয় ধকধক করতে লাগল। হাতের ভেজা কাপড়গুলো হঠাৎ ভারী হয়ে গেল। তার দিকে তাকালাম, তিনিও একই জায়গায় দাঁড়িয়ে আছেন, ঠোঁটে সেই মিষ্টি হাসি। কিন্তু চোখে যেন কিছু না বলা অনুভূতি, যা আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন অনুভব করতে পারছিল। চোখাচোখি হতেই ভয়ে নিচু করে ফেললাম, তবু মন চাইছিল কাছে গিয়ে জিজ্ঞেস করি, আমার নাম এভাবে কেন বললেন? কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারলাম না। মনে হলো তিনি যেন আমার সংকোচ ঠিকই বুঝে গেছেন। তিনি ধীরে চোখ সরিয়ে নিলেন এবং আবারও কথোপকথনে মগ্ন হলেন। তবে আমি বুঝতে পারছিলাম তার মন তখনও আমার দিকেই ছিল। তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে নিচে নেমে এলাম। কিন্তু মনটা যেন ছাদেই আটকে রইল। সন্ধ্যাবেলায় বাড়িতে বেশ হইচই চলছিল। মা রান্নাঘরে ব্যস্ত, বাবা খবরের কাগজ পড়ছিলেন, আর আমি জানালার পাশে বসে ছাদের দিকে তাকিয়েছিলাম। মনটা অস্থির লাগছিল, ঠিক বুঝতে পারছিলাম না কেন বারবার তার কথা মনে পড়ছে। কেন তার জন্য এই অদ্ভুত আকর্ষণ বাড়ছে? অনেক প্রশ্ন মনে উকি দিচ্ছিল, কিন্তু কোনো উত্তর পাচ্ছিলাম না। হঠাৎ করে পাড়ায় একটু হইচই শোনা গেল। জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম, রমেশ কাকু বাইক স্টার্ট দিচ্ছেন। তিনি হয়তো কোথাও যাচ্ছেন, কিন্তু যাওয়ার আগে একবার তার চোখ আমার জানালার দিকে পড়ল। মুহূর্তেই বুকটা ধক করে উঠল। এটা কি কেবলই কাকতালীয়, নাকি তিনি ইচ্ছা করেই আমার দিকে তাকালেন? মন যেন বলছিল, এটা নেহাতই কাকতালীয় হতে পারে না। তার বাইক ধীরে ধীরে গলির মোড় পেরিয়ে চলে গেল, কিন্তু আমার মন তখনও সেই মুহূর্তেই আটকে ছিল। রাতে বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম যেন চোখের পাতা থেকে উধাও। চোখ বন্ধ করলেই তার গভীর দৃষ্টি আমার সামনে ভেসে উঠছিল। বারবার পাশ ফিরে শুয়েও মনের অস্থিরতা কাটছিল না। বালিশটা শক্ত করে জড়িয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, আরোহী, এটা ঠিক না। তুমি অনেক ছোট, আর তিনি বয়সে অনেক বড়, কিন্তু মনের উপর যুক্তি কাজ করছিল না। বারবার ইচ্ছা করছিল ছাদে গিয়ে হালকা বাতাসে নিজেকে শান্ত করি। ঠিক তখনই মোবাইলে একটা মেসেজ এলো, ছাদে আসো। অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকালাম। নম্বরটা অচেনা হলেও মন বলছিল, এটা রমেশ কাকুরই মেসেজ। চাঁদের আলো নরম আলো ছড়াচ্ছিল, হাওয়াও মৃদু বইছিল, কিন্তু আমার মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা চলছিল। মন চাইছিল ছাদে যেতে, কিন্তু যুক্তি বারবার মানা করছিল। অনেক বোঝানোর পরও পা যেন নিজের ইচ্ছাতেই ছাদের দিকে এগোতে লাগল। ছাদে গিয়ে দেখি, তিনি দাঁড়িয়ে আছেন, হালকা হাসি মুখে। কিছু বলার আগেই তিনি পকেট থেকে একটা ছোট কাগজের টুকরো বার করে হালকা করে ছুঁড়ে দিলেন আমার দিকে। হৃদয় যেন মুহূর্তেই ধকধক করতে শুরু করল। চারপাশে তাকালাম, কেউ কি দেখল? তারপর ধীরে ধীরে কাগজটা তুললাম। হাত কাঁপছিল, বুকের ভেতর ধীপ ধীপ শব্দ হচ্ছিল। কাগজটায় লেখা ছিল, আগামীকাল রাতের জন্য অপেক্ষা করব। লেখাগুলো পড়েই পায়ের তলা থেকে মাটি সরে গেল। মনে হচ্ছিল হৃদয়ের শব্দ এত জোরে হচ্ছে যে কেউ শুনে ফেলবে। তাড়াতাড়ি কাগজটা মুঠো চেপে ধরে ছাদের ধারে গিয়ে নিচে তাকালাম। কেউ নেই, তবে চোখ আবার তার দিকে চলে গেল। তার ঠোঁটে সেই চেনা মুচকি হাসি। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। আমি উঠে দাঁড়ালাম। তিনি তখনও ওখানেই দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। তার চোখে এমন কিছু ছিল যা থেকে দৃষ্টি সরাতে পারছিলাম না। বুকের ভেতর ধকধক শব্দ বাড়ছিল। এ কোনো অনুভূতি? আমি নিজেই বুঝতে পারছিলাম না। তাড়াতাড়ি কাগজের টুকরোটা ওড়নার কোণায় লুকিয়ে পায়ের আঙুলের উপর ভর দিয়ে নিঃশব্দে ঘরে চলে এলাম। ঘরটা আগের মতোই ছিল, দেয়ালগুলোও অপরিবর্তিত, কিন্তু আমার মনের ভেতর কিছু যেন বদলে গেছে। কাগজটা টেবিলের উপর রাখলাম, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম। আমি কি করব? যাব, নাকি যাব না? যদি কেউ দেখে ফেলে? কিন্তু হৃদয়ে প্রশ্নের জবাব দিল না, বরং অন্য একটা প্রশ্ন করল, যদি না যাই, তাহলে কি তিনি কষ্ট পাবেন? রাত গভীর হতে শুরু করেছে, চারপাশ নিস্তব্ধ, কিন্তু আমার মনের মধ্যে হাজারো প্রশ্নের ঝড় বইছিল। বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম যেন দূরের কোনো দেশে পালিয়ে গেছে। চোখ বন্ধ করলেই তার সেই গভীর দৃষ্টির কথা মনে পড়ছিল, তার সেই মৃদু হাসি, ছাদে ছুঁড়ে দেওয়া সেই কাগজের টুকরো, আর তাতে লেখা সেই ছোট্ট তিনটি শব্দ, আগামীকাল রাতের জন্য অপেক্ষা করব।
পাশ ফিরে বালিশটা শক্ত করে জড়িয়ে ধরলাম। বুকের ভেতর শব্দটা আরও জোরে হতে লাগল, যাব কি না, এই ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। তবে ঘুমটাও অশান্তিতে ভরা ছিল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই প্রথম যে চিন্তাটা মাথায় এলো তা হলো রাতের সেই প্রতিশ্রুতি। সারাদিন ধরে নিজেকে নিয়ে লড়াই করছিলাম। কখনো নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, আবার কখনো অকারণে মুচকি হেসে উঠছিলাম। মা কিছু জিজ্ঞেস করলেই চমকে উঠছিলাম, ভাইয়ের সামনে পড়লেই চোখ নামিয়ে নিচ্ছিলাম। নিজের ওপর রাগও হচ্ছিল, কেন এমন অস্থির হয়ে পড়ছি। বিকেলের দিকে আরও বেশি অশান্ত হয়ে পড়লাম। প্রতিটি কাঁটার টিকটিক শব্দ যেন রাতটাকে আরও কাছে নিয়ে আসছিল। আমি চেষ্টা করছিলাম নিজেকে থামানোর, কিন্তু মনে হচ্ছিল চেষ্টাগুলো সব বিফল হয়ে যাচ্ছে। রাত বাড়তে লাগল। বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ল, আমি আস্তে করে ঘড়ির দিকে তাকালাম। রাত 11টা বাজে, শ্বাসগুলো ভারী হচ্ছিল। ধূপপুকানি সামলে নিয়ে ধীরে ধীরে ঘরের দরজা খুললাম। পায়ে যেন কাঁপুনি ধরেছে, কিন্তু হৃদয়ের মধ্যে এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করছিল। ছাদে পা রাখতেই ঠান্ডা বাতাস আমার মুখে আঘাত করল। চারপাশে তাকালাম, কেউ নেই। মনের ভেতর অজানা উত্তেজনা। তিনি কি আসবেন, নাকি আমি অয়থাই অপেক্ষা করছি? ছাদের রেলিং ধরে নীরবে দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতর অস্থিরতা বাড়তে লাগল। হঠাৎ নিচের গলিতে শব্দ হল। তাকিয়ে দেখি তিনি বাইক থেকে নামছেন। উপরে তাকাতেই আমাদের চোখাচোখি হল। বুকের ভেতর ধক করে উঠল। ধীরে ধীরে তিনি তাদের ছাদের দিকে এগিয়ে চললেন। আমি পলক না ফেলে তাকিয়ে রইলাম। তিনি ছাদে এসে মৃদু হাসি দিয়ে আমার দিকে তাকালেন। শরীরটা কেঁপে উঠল, কিন্তু দৃষ্টি সরানোর সাহস হল না। তুমি এসেছ। তার কণ্ঠস্বর খুবই মৃদু, কিন্তু তাতে এক অদ্ভুত আকর্ষণ ছিল। কিছু বলতে পারলাম না। বুকের ধুকপুকানি এত জোরে হচ্ছিল, মনে হচ্ছিল যদি একটা শব্দ করি তবে সবাই শুনে ফেলবে। তিনি ধীরে ধীরে ছাদের রেলিংয়ে হাত রাখলেন এবং গভীরভাবে আমার দিকে তাকালেন। ভয় লাগছে। মাথা নিচু করে আস্তে করে মাথা নাড়লাম। তিনি হালকা হেসে বললেন, ভয়ের কিছু নেই, কেবল কিছুক্ষণ কথা বলতে চাই। আমার ঠোঁট কাঁপছিল, তবু কথা বেরোল না। তিনি যত কাছে আসছিলেন ততই আমার সারা শরীরে শিহরণ জাগছিল। এই কাছাকাছি থাকা আমাকে ভয় দিচ্ছিল, আবার অদ্ভুত উষ্ণতাও এনে দিচ্ছিল। তিনি মৃদু স্বরে বললেন, তোমাকে দেখে বোঝা যায় না যে তুমি এত ছোট। আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। তার চোখে সে পরিচিত মায়া, যা আমাকে বারবার অসহায় করে দিচ্ছিল। কাপা কণ্ঠে প্রশ্ন করলাম, আপনি আমাকে কেন ডেকেছেন? কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, হয়তো তোমাকে দেখলে কিছু অনুভব হয়। বুকের ভেতর ধক করে উঠল। তার কথার অর্থ বুঝতে পারলাম না, কিন্তু তার কণ্ঠের সুরে এমন কিছু ছিল যা আমাকে থামিয়ে দিল। রাত আরও গভীর হচ্ছিল, বাতাসের গতি বেড়ে চলেছিল, কিন্তু আমার হৃদয়ের স্পন্দনের কাছে সবকিছুই মলিন মনে হচ্ছিল। আমি কি সঠিক কাজ করছি, নাকি এমন এক পথে পা বাড়িয়েছি যেখান থেকে ফেরার পথ কঠিন? আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তার কথার গভীরতা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। মনের এক কোণায় ইচ্ছে হচ্ছিল এখানেই থেকে যাই, কিন্তু যুক্তি প্রশ্ন তুলছিল, এটা কি ঠিক হচ্ছে? তিনি মৃদু হাসলেন, যেন আমার মনের দ্বিধা বুঝতে পেরেছেন। তুমি কিছু বলবে না? ঠোঁট শুকিয়ে আসছিল, কেবল মাথা নাড়লাম। তাহলে এমন চুপচাপ দাঁড়িয়ে থাকবে? তিনি রেলিংয়ের উপর হাত রাখলেন, কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল অদ্ভুত এক মায়া, নরম কিন্তু গভীর। আমি অনুভব করলাম বুকের ধুকপুকানি এখনও কমেনি। নিজেকে সামলে নিয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে এখানে আসতে বললেন কেন? তিনি মৃদু হেসে বললেন, তোমাকে না ডাকলে কি তুমি আসতে? চোখ নামিয়ে নিলাম। সত্যিই তো, যদি তিনি সেই কাগজের টুকরোটা না ছুটতেন আমি হয়তো আসতাম না। কিন্তু এখন আমি এখানে তার সামনে, কোনো উত্তর ছাড়াই। হঠাৎ তিনি হাত বাড়িয়ে বললেন, আসো, একটু বসি। কিছুটা দ্বিধা হলেও আস্তে আস্তে এগিয়ে গিয়ে তার পাশে ছাদের রেলিংয়ের উপর বসে পড়লাম। হাওয়ায় হালকা ঠান্ডা, তবুও আমার ভেতরে অন্যরকম উত্তাপ ছড়াচ্ছিল। তিনি হালকা গলায় প্রশ্ন করলেন, তোমার বয়স 17, তাই তো? আমি মাথা নাড়লাম, হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি এর চেয়ে বড় হবে। তার কণ্ঠে নরম স্পর্শ, তোমার চোখে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেগুলো একদমই সাধারণ মেয়েদের মতো নয়। বুকের ধুকপুকানি বেড়ে গেল। কি বলবো বুঝতে পারছিলাম না। আমি অস্বস্তিতে আঙুল মুজড়াতে লাগলাম এবং নিচের দিকে তাকালাম। তিনি একটু ঝুঁকে বললেন, ভয় পাচ্ছ? আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। আবার মাথা নাড়লাম, না। তিনি মুচকি হেসে আঙুলের ছোঁয়ায় আমার মুখটা একটু উপরে তুললেন, মিথ্যে বলছ। তোমার চোখ কিন্তু অন্য কথা বলছে। শরীরে যেন শিহরণ বয়ে গেল। তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলাম এবং কিছুটা দূরে সরে এলাম।
তিনি কয়েক মুহূর্ত নীরবে তাকিয়ে রইলেন, তারপর আবার রেলিংয়ের দিকে ফিরে গেলেন। তুমি জানো, তিনি নরম গলায় বললেন, প্রথম দিন তোমাকে দেখেই বুঝেছিলাম তুমি অন্যরকম। আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। কিভাবে? তিনি গভীর শ্বাস নিলেন। তোমার চোখে প্রশ্ন আছে, স্বপ্ন নয়। এবং এটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। বুকের ভেতর ধুকপুকানি বাড়তে লাগল। তার কথার অর্থ পুরোপুরি বুঝতে না পারলেও তার প্রতিটি শব্দে অদ্ভুত এক অনুভূতি জাগছিল। রাত গভীর থেকে গভীরতর হচ্ছিল। বাতাসের স্রোত আরও জোরালো হচ্ছিল, কিন্তু আমার মনের অস্থিরতার কাছে সবকিছুই যেন ম্লান লাগছিল। আমি কি সঠিক পথে হাঁটছি, নাকি এমন এক মোড়ে দাঁড়িয়েছি যেখান থেকে ফিরে আসা অসম্ভব? গভীর রাত নেমে এসেছে। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে, চারদিকে নিস্তব্ধতা, কিন্তু আমার মনের মধ্যে ঝড় বইছে। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, আপনি আসলে কি চান আমার থেকে? তিনি আমার দিকে তাকালেন, ঠোঁটে এক চিলতে হাসি। এই প্রশ্নটা বরং তুমি নিজেকে করো। তোমার কি মনে হয় তুমি আমার থেকে কি চাও? তার কথা শুনে আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। মনে হচ্ছিল যেন শব্দগুলো আমার ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে। উত্তর কি আমার কাছে নেই? নাকি আছে, কিন্তু আমি সেটাকে মেনে নিতে ভয় পাচ্ছি। আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম। কিন্তু আগের সেই কোমলতা আর নেই। এখন সেখানে অন্যরকম কিছু, যা আমার মনকে অস্থির করে তুলছে। রমেশ কাকুর প্রশ্নটা বারবার মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল, তুমি আমার থেকে কি চাও? আমার কি উত্তর নেই? নাকি আমি সেটা নিজেকেও বলতে পারছি না? চোখ নামিয়ে নিলাম। বুকের ধুকপুকানি যেন চারপাশের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছে। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, আমাদের এবার যাওয়া উচিত, অনেক রাত হয়েছে। আমি মাথা নাড়লাম, কিন্তু পা যেন জমে গেছে। যেতে ইচ্ছে করছিল না, কিন্তু আরও সময় ধরে এখানে থাকা সম্ভব নয়। নিজেকে জোর করে উঠালাম এবং ছাদের রেলিংয়ের বাইরে তাকালাম। চাঁদ মেঘের আড়ালে লুকিয়েছে, যেন আমার মনের দ্বিধাকে অনুভব করছে। রমেশ দা আমার দিকে তাকালেন, চোখে গভীর চিন্তা। তার মুখে কোনো কথা নেই, কিন্তু তার উপস্থিতি আমার মনকে আরও অস্থির করে তুলছে। রাতের হাওয়া ঠান্ডা, কিন্তু আমার ভেতরে অন্যরকম উত্তাপ ছড়িয়ে পড়ছে। এই অনুভূতি, এই টান, এ কি শুধুই মায়া, নাকি তার চেয়েও গভীর কিছু? কিছু প্রশ্নের উত্তর হয়তো কোনো দিনই জানা হবে না, তবু এই রাত, এই মুহূর্ত আমার মনে চিরকাল রয়ে যাবে। আরোহী, যদি বলি আমি তোমাকে পছন্দ করি, শরীরটা হঠাৎ কেঁপে উঠল। তার মুখের দিকে তাকালাম, কিন্তু তার চেহারায় কোনো লজ্জা নেই। তিনি এতটাই স্বাভাবিকভাবে কথাটা বললেন, যেন এটা খুব সাধারণ কিছু। আমি জোর করে হেসে বললাম, আপনি মজা করছেন, তাই তো? তিনি ধীরে মাথা নাড়লেন, না, যা অনুভব করি সেটাই বললাম। মনে হচ্ছিল শ্বাস বন্ধ হয়ে আসছে। এটা কি সত্যি? আমি কি ঠিক শুনছি? তিনি এখনও আমার দিকে তাকিয়ে, মুখে গভীরতার ছাপ। কিন্তু চোখে কোনো জোর নেই, কোনো চাপ নেই। কিছু বলার জন্য ঠোঁট নাড়লাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। হঠাৎ করে চোখে জল এসে গেল। এটা ভয়, নাকি দ্বিধা? তাড়াতাড়ি হাত দিয়ে চোখ মুছে ফেললাম। তিনি শান্ত গলায় বললেন, তুমি ভয় পেয়েছ? আমি মাথা নাড়লাম, না। আমি শুধু বুঝতে পারছি না এটা ঠিক কি না। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বললেন, যদি এটা ভুল হতো, তাহলে আমরা কেউই এটা অনুভব করতাম না। শব্দগুলো সুন্দর হলেও মনের ভেতরে ঝড় উঠল। তার থেকে একটু দূরে সরে গিয়ে বললাম, আমাদের হয়তো আর কখনো দেখা করা উচিত নয়। তার মুখে হালকা হাসি ফুটে উঠল, তাহলে তুমি আজ এখানে আসতে না? আরোহী, কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ ঘুরে দাঁড়ালাম এবং তাড়াতাড়ি সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু মনের গভীরে কিছু একটা রয়ে গেল। ছাদের উপর, তার সাথে। সেই রাতে ঘুম এলো না। বালিশের পাশে রাখা সেই কাগজের টুকরো, যা তিনি ছুড়ে দিয়েছিলেন, বারবার মনে পড়ছিল। আমি কি ঠিক করলাম, নাকি কিছু ভুল অনুভূতি নিয়ে ফেলে এলাম? পরের দিন সকালে ছাদে গিয়ে দেখলাম, তার বারান্দা ফাঁকা, ঘরের জানালাও বন্ধ। মনে কেমন যেন হাহাকার জাগল। তিনি কোথায় গেলেন? আমাদের কি সত্যিই আর দেখা হবে না? একটা দিন কেটে গেল, তারপর আরেকটা, কিন্তু তার কোনো খোঁজ নেই। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। মনের মধ্যে যুদ্ধ চলছিল। যদি আমার কোনো অনুভূতি না থাকত, তাহলে প্রতিটি শব্দে চমকে উঠতাম না, প্রতিটি রাতে ছাদে যাওয়ার ইচ্ছা জাগত না। তৃতীয় রাত, হঠাৎ দরজার নিচ দিয়ে একটা কাগজ গলে পড়ল। হাতে তুলে নিলাম, হাত কাঁপছে। লেখা ছিল, কখনো কখনো দূরত্বই সঠিক সিদ্ধান্ত। তুমি আমাকে মনে করবে, আরোহী, কিন্তু হয়তো এটাই ভালো। বুকের ভেতর ধুকপুক করে উঠল। দরজা খুলে বাইরে তাকালাম, কিন্তু কেউ নেই। গলি ফাঁকা, যেন কেউ কখনো আসেনি। তিনি আমার জীবন থেকে হারিয়ে গেছেন, আর আমি রয়ে গেছি অপূর্ণ, বিভ্রান্ত। কিন্তু হয়তো এটাই সমাপ্তি। বন্ধুরা,
যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের বাংলা অডিও স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করুন যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।